নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। একটা নতুন পডকাস্ট এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের সামনে আছে এখন স্বনামধন্য চিকিৎসক ডক্টর শুভাশিস দেবনাথ। তো নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হুম। তো আপনার সাথে বিহাইন্ড দ্য সিন মানে পেছনে আর কি কথা হচ্ছিল, আপনি যেটা আর কি পদ্ধতিতে চিকিৎসা করেন খুব আনইউজুয়াল, মানে সাধারণত এই চিকিৎসা পদ্ধতি বেশিরভাগ কেউ জানে না বা করে না। তো প্রথমেই জানতে চাই যে আপনি কেন প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোলিস্টিক চিকিৎসা পদ্ধতি বেছে নিলেন? প্রথমত বিষয় আমি লক্ষ্য করে দেখেছি যে বর্তমান দিনে যে রোগগুলো আমাদের সমাজের মধ্যে রয়েছে সেগুলোকে বর্তমান দিনে প্রচলিত বলতে অ্যালোপ্যাথকে বোঝানো হচ্ছে এখানে। তো অ্যালোপ্যাথ সিস্টেমে সব রোগকে কিওর বা রিকভারি করতে পারছে না। এই কারণেই আমাদের এই হলিস্টিক ওয়ার্ল্ডের প্রয়োজন বা হলিস্টিক ওয়ার্ল্ডের চিন্তা ভাবনা। ওকে। তো এই পথ বেছে নেওয়ার কি কোনো অনুপ্রেরণা বা কিছু আছে? আপনি পেলেন কি করে? এই অনুপ্রেরণা পেলেন কি করে? যখন আমি প্রথম হোমিওপ্যাথি প্র্যাকটিস করছিলাম তো আমি দেখলাম প্রতিটা প্যাথির কিছু কিছু দিক আছে যেটা সেইখানে খুব ভালোভাবে কাজ করতে পারছে না সেই রোগগুলোর উপরে। তখন আমি খুঁজতে শুরু করলাম যে হোমিওপ্যাথির পাশাপাশি এরকম আরো কি চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো হোমিওপ্যাথির যে নেগেটিভ পয়েন্টগুলো রয়েছে, মাইনাস পয়েন্টগুলো রয়েছে, সেগুলোকে ওভারকাম করতে পারে। সেখানে আমি গিয়ে জানতে পারলাম যে ইলেকট্রোপ্যাথি বা ইলেকট্রো হোমিওপ্যাথি বলে একটা ট্রিটমেন্ট হয় যেখানে খুব ভালো রেজাল্ট হয়। ন্যাচুরোপ্যাথি বলে একটা ট্রিটমেন্ট আছে, আকুপাংচার বলে একটা ট্রিটমেন্ট আছে। এবার এই ট্রিটমেন্টগুলো সম্বন্ধে আমি যখন জানতে থাকলাম, যেরকম ইদানিংকালে ম্যাগনেট থেরাপি বলে আমি একটা ট্রিটমেন্ট নিয়ে এখন পড়াশোনা করছি বর্তমানে। তো যখন এই ট্রিটমেন্টগুলো বা চিকিৎসা সম্বন্ধে আমি জানতে শুরু করলাম, তারপরে আস্তে আস্তে এগুলোর উপর ইন্টারেস্ট আমার বেড়ে গেল এবং আমি আস্তে আস্তে এই ট্রিটমেন্টগুলোকে করতে শুরু করলাম এবং শিখে প্র্যাকটিস করতে বললাম। অনেকেই এই হোলিস্টিক হেলথ শব্দটাই শোনেন কিন্তু ঠিক বুঝতে পারেন না। সহজ ভাষায় এটা কি হিসাবে, এটা একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন বন্ধুরা, একটা কথা বলতে চাই, সাইড এফেক্ট এই কথাটির সাথে আমরা খুবই পরিচিত। সাইড এফেক্ট কি? যখন আপনি একটা ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা আপনার শরীরে যাচ্ছে এবং একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এটাকে আমরা সাইড এফেক্ট বলবো। এবার এই সাইড এফেক্টটা যদি দেখা যায় আপনার এমন একটা ওষুধ খেলেন যার সাইড এফেক্ট আসলো এবং সেই সাইড এফেক্টটাকে রিকভারি করার জন্য আবার অন্য ওষুধের সাপোর্ট নিতে হচ্ছে, তাহলে সেটা আপনার যথেষ্ট ক্ষতিকারক আপনার জন্য। কারণ আপনি একটা ওষুধের সাইড এফেক্টের জন্য আরেকটা ওষুধ খাবেন, আবার সেই ওষুধের সাইড এফেক্টের জন্য আরেকটা ওষুধ খাবেন, এইভাবে একটা লং টার্মসে চলতে থাকবে। কিন্তু এই যে হলিস্টিক যে ট্রিটমেন্টগুলো, এই ট্রিটমেন্টগুলোর মধ্যে আমরা যেটা করে থাকি সেটা হলো এই ওষুধের কোনো সাইড এফেক্ট সেইভাবে সেই অর্থে হয় না। এবার যদিও সামান্য কিছু সাইড এফেক্টের মতো বিষয় আসে, সেগুলো অটোমেটিকলি কোনো ট্রিটমেন্ট ছাড়া একা একাই ঠিক হয়ে যায়। কেমন? যদি কখনো কোনো ভুল ওষুধ যায়, ভুল ট্রিটমেন্ট হয়, তার জন্য আপনাদের প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো 1-2 দিন কোনো সিমটমস আসতে পারে, তারপর সেটা অটোমেটিকলি একা একাই চলে যাবে। তো এই কারণেই এটাকে হলিস্টিক ট্রিটমেন্ট বলা হচ্ছে, কারণ এটার যে সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে। ওকে। তো হলিস্টিক চিকিৎসা আর আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার মধ্যে মূল পার্থক্য কি? আর এই পদ্ধতি কি একসাথে কাজ করতে পারে? সাধারণত এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে দুটোর প্যাথি যদি আলাদা যদি চিকিৎসা হয় সেটা কাজ করে না। এটার ব্যাপারে একটু বলুন। না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে এরকম কোনো ব্যাপার নেই যে মডার্ন মেডিকেল সায়েন্সের কোনো একটা যদি ওষুধ চলে, ঠিক আছে? আমি ধরে নিলাম একজন প্রেশারের ওষুধ খাচ্ছে, তার একটা হাঁটু ব্যথা হয়েছে, সে কি হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করাবে না? না, হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করালে সে প্রেশারের ওষুধ বন্ধ করে দেবে। যদি সে প্রেশারের ওষুধ বন্ধ করে দিয়ে হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করাতে আসে, তাহলে পরে তো রাত্রেবেলায় তার স্ট্রোক হয়ে যাবে, পেশেন্টটা তো এক্সপায়ার করে যাবে। কেমন? তো এটা তো একটা বোকামো হবে না? তো তাকে আমি প্রেশারের ওষুধটাও কন্টিনিউয়াস চালাতে পারবো এবং হাঁটু ব্যথার জন্য যে আমাদের হলিস্টিক যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলোকেও চালাতে পারি। তো পেশেন্ট প্রেশারটাও কম থাকবে এবং আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে।
তো এখন আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বিষয় হচ্ছে অ্যাকুপাঞ্চার সম্পর্কে, কারণ যেহেতু আপনি অ্যাকুপাঞ্চারও প্র্যাকটিস করেন। তো এটা সম্পর্কে প্রথম আমার প্রশ্ন হলো, অনেকেই সূচের নাম শুনলেই ভয় পান, সাধারণত বিশেষ করে বাচ্চারা, ইভেন বড়রাও, যে সূচ বাবা, সূচ ফোটাবে বাবা, এটা একটু ভয় আসে। অ্যাকুপাঞ্চার কি সত্যি ব্যথা দেয়? এটা একটা সেশন সাধারণত কেমন হয় সেটা একটু বলুন। দেখুন, আমি আপনাদের জানাতে চাই যে আকুপাংচারে একটা সুচ যখন আপনার বডিতে দেয়া হচ্ছে, তো সামান্য একটা মশার কামড়ের মতো কখনো কখনো ফিল হয়। আবার এমনও অনেক ক্ষেত্রে হয় যে সামান্য অনুভবটুকুনি হয় না, সুচটা ইনসার্ট হয়ে যায়। ঠিক আছে? তো বিষয় হচ্ছে, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। এটা যেটা রয়েছে, এটা যদি আপনি একজন এক্সপার্টের হাত থেকে করান, এক্সপার্টের হাত দিয়ে আকুপাংচার করান, তাহলে এটাতে কোনো সমস্যা আমার মনে হয় না হবে আপনাদের। আর একটা সেশন সাধারণত কেমন হয়, কিরকম? একটা সেশন বলতে ইন জেনারেল এটা আমরা বলি 10টা সিটিং এ একটা সেশন কমপ্লিট হলো। 10টা Okay. সিটিং মানে 10টা দিন ট্রিটমেন্ট হলে একটা সেশন কমপ্লিট হয়। ওকে। তো আপনার কাছে সবচেয়ে বেশি কোন সমস্যার রোগীরা অ্যাকুপাঞ্চার করাতে আসেন? দেখুন, আকুপাংচার এটি একটি প্যাথি। ওকে। তো আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। প্যাথি মানে হচ্ছে সেখানে সমস্ত রকমের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করা হয়। দ্যাট মিনস আকুপাংচার নিউরোবেস, বা কেউ বলবে যে আকুপাংচার পেন রিলিফের জন্য খুব ভালো কাজ করে, আর্থারাইটিসের জন্য ভালো কাজ করে, কিন্তু এটা জ্বরের জন্য ভালো কাজ করে। কেমন? গ্যাস অম্বলের জন্য ভালো কাজ করে। এবার আর্থারাইটিসের জন্য তো সারা পৃথিবী বিখ্যাত আকুপাংচার, বা নিউরো প্রবলেমের জন্য সারা পৃথিবী বিখ্যাত আকুপাংচার। কিন্তু তাই বলে এটা এরকম নয় যে এমন কোনো ডিজিজ নেই যার উপর কাজ করে না। ঠিক আছে? কাজ করে, সমস্ত ডিজিজের উপরই কাজ করে, বিকজ ইটস এ ওয়ান প্যাথি। এটা একটি প্যাথি। ওকে। স্ট্রেস বা এনজাইটি বা ঘুমের সমস্যার সময় কি সমস্যার থেকে বাঁচার জন্য অ্যাকুপাঞ্চার কতটা সাহায্য পেতে পারে, মানে কতটা এটা তো কার্যকরী? জেনারেলি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয় আকুপাংচারটা নিউরো ডিসঅর্ডারের ক্ষেত্রে। তো জেনারেলি আমরা জানি অ্যাংজাইটি বা ইনসোমিনিয়া, তো এই যে এই ডিজিজগুলো, এগুলো জেনারেলি নিউরো ডিসঅর্ডারের আন্ডারে আসে। তো আকুপাংচার এর উপর খুব ভালো কাজ করে। ওকে, এনজাইটির ওপরে খুব ভালো কাজ করে, মানে অ্যাংজাইটি, বলতে চাইছেন। ঘুমের সমস্যা, ইনসোমেনিয়া, তো এগুলোর উপর খুব ভালো কাজ করবে। আচ্ছা। তো সাধারণত একজন রোগী কতগুলো সেশন করলে ফল পেতে শুরু হয়? দেখুন, আমাদের ক্ষেত্রে আমরা যে প্র্যাকটিস করি, এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দেখেছি আকুপাংচার একটা সিটিং মানে একদিন ট্রিটমেন্টের পরই পেশেন্ট এসে বলে আমি অনেকটা রিকভারি করে গেছি। ওকে, মানে একদিন থেকেই আর কি কার্যকারিতা শুরু হয়ে যায় প্রায়? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। প্রপারলি ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে একদিন থেকেই রেজাল্ট আসতে আচ্ছা। শুরু করে। অ্যাকুপাঞ্চার কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মানে নাকি মূলত ঐতিহ্যগত বা জ্ঞান ভিত্তিক, এটার হিসাবে আপনি কি বলবেন? এইটার প্রথম যে উত্তরটা আমি আমার দর্শক বন্ধুদের দেব, এটা আকুপাংচার ট্রিটমেন্টটা 1996-এ পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এটা অ্যাক্ট হয়ে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে চলে যায়। তো পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের ভারত সরকার যখন কোনো প্যাথিকে গ্রহণ করে, তার আগে তারা সমস্ত বিষয়টা, তার সায়েন্টিফিক যে পিছনে কি কজ রয়েছে, কিভাবে ট্রিটমেন্টটা হচ্ছে, তারা সব খুঁটিনাটি দেখে নেয়। সুতরাং 1996-এ যেহেতু পশ্চিমবঙ্গ সরকার আন্ডারে চলে গেছে, সুতরাং এটা সম্বন্ধে আর সেরকম কিছু বলার কিছু নেই যে এটা সায়েন্টিফিক বেস কি বেস নয়। কারণ সায়েন্টিফিক বেস যেখানে থাকবে না, সেই প্যাথিকে কখনোই কোনো সরকার এটাকে প্রমোট করবে না বা সরকারের আন্ডারটেকিং করবে না। সম্পর্কে খুব বেশি লোক জানে না, তো সহজভাবে বললে সেটি কি আসলে, সেটা একটু বলুন।
হ্যাঁ, ইলেকট্রোহোমিওপ্যাথি সম্বন্ধে যেটা রয়েছে আমি দেখেছি লক্ষ্য করে যে অনেক বিশিষ্ট ডাক্তারবুড়া পর্যন্ত জানেন না, হোমিওপ্যাথির ডাক্তারবুড়া পর্যন্ত জানেন না ইলেকট্রোহোমিওপ্যাথি সম্বন্ধে। তো ইলেকট্রোহোমিওপ্যাথিটা তৈরি হয়েছিল যেটা ইটালিতে, ডক্টর কাউন্ট সিজার মেটি এটাকে তৈরি করেন। হোমিওপ্যাথি আবিষ্কার হওয়ার প্রায় 100 বছর পরে এই প্যাথিটি তৈরি হয় এবং এই প্যাথিটির মধ্যে অনেক সুনির্বাচিত ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করা হয়। হোমিওপ্যাথিতে কয়েক হাজার ওষুধ রয়েছে, সেই কারণে হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ পেতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু ইলেকট্রোপ্যাথি বা ইলেকট্রোহোমিওপ্যাথিতে কিন্তু নির্দিষ্ট 60 মেডিসিন আছে, মাত্র 60খানা ওষুধ আছে। 60খানা ওষুধ দিয়েই কিন্তু চিকিৎসা করা হয়। এবং আমি এইটুকুনি বলে রাখতে পারি যে হোমিওপ্যাথি এবং ইলেকট্রোহোমিওপ্যাথির মধ্যে কিন্তু কোনো মিল নেই। ওই নামের হোমিও কথাটা ছাড়া আর কোনো জায়গায় মিল নেই। দুটো আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা প্যাথি, আলাদা চিকিৎসা পদ্ধতি, আলাদা সিস্টেম, তার যে অর্গানন আছে সেটাও আলাদা, ঠিক আছে, ফিলোসফি আলাদা। তার মানে কি ইলেকট্রো হোমিওপ্যাথ আর সাধারণ হোমিওপ্যাথে পার্থক্য যদি বলা যায় তাহলে যদি সেটা না, একটা অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথির ঠিক যেরকম পার্থক্য, ইলেকট্রোপ্যাথির সাথে ইলেকট্রো হোমিওপ্যাথির বা হোমিওপ্যাথির ঠিক সেরকম পার্থক্য। ওকে, মানে একসাথে কোনো মিল নেই, কোনো মিলই নেই। দুটোর ফিলোসফি আলাদা, দুটোর যে মেডিসিন প্রসিডিওর আছে সেগুলো আলাদা, মেডিসিন সিলেকশন প্রসিডিওর আলাদা, ট্রিটমেন্টের মুড অফ অ্যাকশন আলাদা, ঠিক আছে, এগুলো সমস্ত আলাদা বিষয়। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধরনের রোগ বা সমস্যা ইলেকট্রো হোমিওপ্যাথি বেশি ভালোভাবে কাজ করে? হ্যাঁ, ইলেকট্রোপ্যাথি দেখুন, আমি আরেকবার আমার দর্শক বন্ধুদের বলে দিচ্ছি, আপনাকেও জানাতে চাইছি যে প্যাথি, একটি প্যাথি যখন থাকে তার আন্ডারে সমস্ত চিকিৎসাই, সমস্ত ধরনের রোগেরই চিকিৎসা সেখানে থাকে, সমস্ত ধরনের রোগের চিকিৎসা থাকে। মানে কোন রোগের চিকিৎসা হবে না, সব রোগেরই চিকিৎসা হয়, কিন্তু আমি পার্সোনালি হয়তো এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা হয়তো যখন আমরা নিজেরা 3-4টে প্যাথি আমাদের একসাথে থাকছে তখন আমরা সেটা সিলেক্ট করতে পারি কোনো পেশেন্টের জন্য যে একটা প্রবলেম হয়েছে, মাইগ্রেন সমস্যা নিয়ে এসছে, তো আমরা তাকে দেবো না ইলেকট্রোপ্যাথি দেবো না হোমিওপ্যাথি দেবো, এটা সিলেকশনটা আমরা করতে পারি, কারণ আমাদের কাছে তখন অপশনটা বেশি থাকে অ্যাকচুয়ালি। কিন্তু চিকিৎসা কিন্তু সমস্ত প্যাথিতেই থাকে। ওকে, তো আর একটা জিনিস আছে, এই চিকিৎসা পদ্ধতি দিয়ে মানুষের মনের মধ্যে কি কোনো ভুল ধারণা আছে? এটা চিকিৎসা সম্বন্ধে তো দেখুন, একটা খুব ক্লিয়ার একটা আমি কথা বলতে চাই, বেশিরভাগ মানুষই তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের নয়, তো যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের নয় তাদের মনে তো অনেক ধরনের ভুল চিন্তা ভাবনা উদয় হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কেমন এক একটা জায়গায় এক এক রকম কথাবার্তা শুনবে, তারা বুঝতেই পারে না সাধারণ মানুষরা যে চিকিৎসাটা ভালো, কখন আকুপাংচার করাবো, কখন ফিজিওথেরাপি করাবো, কখন ইলেকট্রোপ্যাথি করাবো, কখন হোমিওপ্যাথি করাবো, কখন অ্যালোপ্যাথি করাবো, এই বিষয় কনসেপ্ট মানে আমি দেখেছি প্রচুর এডুকেটেড পার্সনদের মধ্যেই ক্লিয়ার নেই। যদি একমাত্র মেডিকেলের ব্যাকগ্রাউন্ডের পার্সন হয়, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। সেই জন্য কিছু ভুল তো থাকবেই। ওকে, আচ্ছা, এবার আপনাকে একটু প্রশ্নিস্টিক লাইফস্টাইল নিয়ে, আপনার অভিজ্ঞতায় আজকের দিনের মানুষের কোন জীবনযাত্রার অভ্যাসগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্য সমস্যা তৈরি করছে? প্রথমত বলে রাখি আমার দর্শক বন্ধুদের যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা করছি সবগুলোই সমস্যাজনক, কেমন না, মানে তারপরে যে আমরা বেঁচে রয়েছি এটাই হচ্ছে একটা মানে মিরাক্কেল বলতে পারেন। কারণ সকালবেলা আমরা উঠছি 10টার সময়, ঘুমোতে যাচ্ছি রাত 4টের সময়, খাওয়া দাওয়া করছি ফাস্ট ফুড বা ওই রেডি টু ইট খাবারগুলো খাচ্ছি, তো তারপরে মানুষ কি করে বেঁচে থাকবে? বেঁচে আছে এটাই হচ্ছে মানে মানুষের কাছে। তারপরে চারপাশে আমরা যুদ্ধ বিগ্রহ যেরকম শুরু করেছি। যদি কেউ আজ থেকেই একটা হোলিস্টিক লাইফ শুরু করতে চান তাহলে প্রথমে কোন 3টি অভ্যাস বদলানো উচিত? প্রথমত কথা হচ্ছে এই আমাদের পডকাস্টে আমার দর্শক বন্ধুরা হয়তো খুব এনকারেজ হয়ে গেল এবং মনে করলো কালকে থেকে হবে না, আমি জানি হবে না, কারণ আমাদের প্রকৃতপক্ষে আমাদের পডকাস্টটা বাঙালিরাই দেখছে, তো জেনারেলি আমাদের বাঙালিদের মধ্যে সেই ক্যারেক্টারটাই নেই
যে আমি 3 অভ্যাস বলে কালকে থেকে এসে মনে করলো ভালো, তাহলে কালকে থেকে ফলো করবো, তা নয়। তাদেরকে যতক্ষণ পর্যন্ত না মানে লিভারে একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে, সিরোসিস হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানে ডাক্তার যদি ধরে বেঁধে না করান তাহলে পরে তারা করে না জেনারেলি। তবু আমি বলবো যদি সঠিক সময় রাতে ঘুমোতে যাওয়া, মানে 10টা থেকে 11টার মধ্যে ঘুমোতে যাওয়া, আর সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠা, মোটামুটি 6টার মধ্যে উঠে পড়া, আর বাইরের রেস্টুরেন্টের খাবারগুলো দয়া করে যদি একটু বাদ দেওয়ার চেষ্টা করে বন্ধুরা, তাহলেই মানে ঢের হবে। ঠিক ঠিক। আচ্ছা, ডায়েট, ঘুম বা মানসিক চাপ, এই 3টে বিষয়ে হোলিস্টিক চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ? আমি এটা বিশ্বাস করি যে ঘুম মানসিক চাপের সাথে তো কানেক্টেড বিষয়। এটা তো কোনো আলাদা আলাদা বিষয় নয়। তো প্রত্যেকটা মানুষের মানসিক চাপ অত্যাধিক লেভেলে চলে যাচ্ছে, সেই জন্য ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার। সারাদিনে আমরা যদি রুগী দেখি, রুগীর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে ঘুমের সমস্যা নিয়ে আসছে, বা এই ঘুমের সমস্যাটা আসছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কজটা হচ্ছে যে মানসিক উদ্বেগ। তো সেই ক্ষেত্রে হয়তো ট্রিটমেন্ট সাপোর্ট দিচ্ছে বা হয়তো ঘুম হয়েও যাচ্ছে ঠিকঠাক, কিন্তু যদি পার্মানেন্টলি আপনাদের সলিউশন করতে হয় তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রপার লাইফস্টাইল ফলো করা, আর নিজের যে চিন্তা ভাবনাগুলো আছে, চিন্তা ভাবনার জগতে আমার কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজনীয় এটাকে আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই সেটাকে বাদ দেওয়া অপ্রয়োজনীয় জিনিসগুলোকে। আচ্ছা, এবার বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে কিছু যদি বলেন, আপনার চিকিৎসা জীবনে এমন কোনো রোগীর গল্প কি আছে যেখানে হলিস্টিক চিকিৎসা অসাধারণ ফল দিয়েছে? হ্যাঁ, এগুলো খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি তার জন্য আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা আমি কেস নিয়ে এসেছি এখন আপাতত। প্রথম কেসটা হচ্ছে বিকিনাথ বলে একজন পেশেন্ট আমাদের কাছে আসে এই কিছুদিন আগে। তো বিকিনাথের কেসটা আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করছি। দেখুন, এই ছেলেটির বয়স হচ্ছে 25 বছর। এর পায়ে একটা স্কিন ইনফেকশন হয় এবং একটা ফাঙ্গাল ইনফেকশন। তো এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইনি যেটা রয়েছে পিজিতে বহুদিন ট্রিটমেন্ট করেন, প্রায় 2 বছর পিজিতে ট্রিটমেন্ট করেন, কোনো রেজাল্ট হয় না। আমাদের কাছে পেশেন্টটি আসে 27/10/2025-এ, ঠিক আছে, এবং পেশেন্টটা উইদিন 1 মান্থ পুরো পা ঠিক হয়ে যায় এবং পেশেন্ট ভালো হয়ে যায়। পেশেন্ট এখনো সুস্থ আছে। বাহ, 1 মাসের মধ্যে? হ্যাঁ, 2 বছর পিজিতে ট্রিটমেন্ট করেছে আচ্ছা। পেশেন্ট। এমনকি পেশেন্টকে কেউ কেউ এরকমও বলেছে যে তার স্কিন ক্যান্সার হয়ে গেছে, বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিল। 1 নম্বর কেস। 2 নম্বর কেস একটা দেখুন, দীপক দেবনাথ, 36 বছর বয়স, পারলুমের ফ্যাক্টরিতে কাজ করেন ইনি, মিস্ত্রি, পারলুম ফ্যাক্টরিতে। তো ইনি আমাদের কাছে আসেন, ইনি যে অবস্থায় আসেন সে অবস্থায় দুজন মানুষ উনাকে ধরে দুপাশ দিয়ে ধরে ধরে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তো ওনার সার্ভাইকাল স্পন্ডোলাইটিস আমরা এক্সরে রিপোর্টে পাই এবং তারপর ট্রিটমেন্ট শুরু করি। এবং ট্রিটমেন্ট শুরু করার পর উইদিন 5 সিটিং এ উনি কিন্তু অলমোস্ট রিকভারি হয়ে যান। ওকে, 5 সিটিং এর মধ্যে। যদিও এখনো আমরা একটা ম্যানেজমেন্টের মধ্যে ওনাকে রেখেছি, এখনো ছুটি দেওয়া হয়নি, কিন্তু বিষয় হচ্ছে উনি সুস্থ হয়ে যান। এই দীপক দেবনাথ বাবু যিনি আছেন, 36 বছর বয়সী দীপক বাবু। আচ্ছা আচ্ছা, দেখুন, এই পেশেন্টটিকে ছুটি দেওয়া হয়ে গেছে। লক্ষ্মী দাস বলে একজন পেশেন্ট, 53 বছর বয়সী একজন মহিলা। তো ইনি যেটা রয়েছে, ইনি 3 বছর ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। 3 বছর ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন, এবং এই মাইগ্রেন সমস্যায় ভুগতে ভুগতে তার মনে হয়েছিল মাথা ব্যথা কখনো কমবে না। আমাদের কাছে জাস্ট 5টা সিটিং, মানে 5 দিন ট্রিটমেন্ট হয়েছে। ওকে, অলমোস্ট রিকভারি হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন ওনাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে দীপক বাবুর যে ঘটনাটা বললাম, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। উনি আমাদের কাছে আসার আগে, ওনার কেসটা আমি পরে দেখছিলাম, উনি আমাদের কাছে আসার আগে 3 জন নাম করা ডাক্তারবাবুকে দেখিয়েছেন। 3 জন নাম করা, আমি ডাক্তারবাবুদের নামগুলো বলছি না, শুধু ডিগ্রিটা বলে দিচ্ছি। একজন আছেন হচ্ছে এমডি ডিএম নিউরো, কেমন, একজন আছেন এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান,
আর একজন আছেন এমবিবিএস এমডি। এই 3 জন ডাক্তারবাবুকে দেখিয়ে এই দীপক বাবু কিন্তু ফেলিওর। আপনি আমাকে পডকাস্টের প্রথম দিকে জিজ্ঞাসা করেছিলেন যে মডার্ন মেডিকেল সায়েন্সের থেকে আমাদের এখানে কেন আলাদা, এর উত্তরটা হচ্ছে এখানে। কেমন? কারণ এই যে দেখতে পাচ্ছেন 3 জন ডাক্তারবাবুকে দেখিয়েছেন, এর থেকে ভালো ডাক্তারবাবু আর হয় না। একজন ডিএম নিউরোর উপর আর ডাক্তারবাবু তো হয় না এখানে রুরালে। এবার সেইখানে দেখিয়ে যদি পেশেন্ট উপকার না পায় তাহলে পেশেন্টটা কোথায় যাবে, সেই জায়গাটাই আমরা দাঁড়িয়ে রয়েছি। কেমন? এটাই আমাদের বলার উদ্দেশ্য। ওকে, আচ্ছা, আর একটা প্রশ্ন আছে যে সব ধরনের রোগী কি হোলিস্টিক চিকিৎসা করা যায় নাকি কিছু ক্ষেত্রে আধুনিক চিকিৎসার অপরিহার্য? না দেখুন, এবার আধুনিক চিকিৎসা বলতে অ্যালোপ্যাথ সিস্টেমকে যদি আমি ধরি, আমাদের চিকিৎসা পদ্ধতির মধ্যে দুটো বিষয় আছে। একটা হচ্ছে মেডিসিন বা ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা, আর একটা হচ্ছে সার্জারি। ঠিক আছে, তো এই সার্জারি বিষয়টা যেটা রয়েছে সেটা তো সম্পূর্ণ একটা আলাদা একটা প্যাথি বা আলাদা একটা বিষয়। দুর্ভাগ্যবশত এটা অ্যালোপ্যাথ জবরদখল করে বসে রয়েছে সার্জারিটাকে, এবং আমার দর্শক বন্ধুরাও হয়তো মনে করেন যে সার্জারিটা বোধহয় অ্যালোপ্যাথের নিজস্ব একটা সম্পত্তি, কিন্তু এটা নয়। হ্যাঁ, এটা মানে এই মাইন্ডসেট আমাদের তৈরি করে দেওয়া হয়েছে। সার্জারি একটা আলাদা একটা চিকিৎসা পদ্ধতি, আলাদা একটা প্যাথি। ঠিক আছে, আমাদের ফাদার অফ সার্জারি কিন্তু ডক্টর সুশ্রুত, যে আয়ুর্বেদিক থেকে বিলংস করে। তো সুতরাং এই সার্জারি বিষয়টাকে বাদ দিলে বাদবাকি যতগুলো সমস্যা আপনি দেখতে পাবেন, সমস্ত সমস্যাই হলিস্টিক ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করা যেতে পারে। ওকে, শুধু সার্জারিটা বাদ। সার্জারির বিষয়টা তো সার্জনের কাছে যেতে হবে, সেটা তো আলাদা বিষয়। আচ্ছা ডাক্তার, একটা জিনিস, একজন সত্যিকারের হোলিস্টিক ডাক্তার বা চিকিৎসককে মানুষ কিভাবে চিনবে? মানে কারণ এখনকার এত কোয়াক হয়ে গেছে, এত কোয়াক ডাক্তার, সে কি করে বুঝবে? মানে সেটা যদি একটু বলেন। দেখুন, এইটা যেটা রয়েছে আমি তো বলবো ওইভাবে তো বোঝার কোনো ব্যাপার নেই তো। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা রয়েছে, আপনার কাছাকাছি এরকম ডাক্তারবাবুকে পাওয়াটা কিন্তু খুবই সমস্যাজনক। মানে ইন্টিগ্রেটেড পদ্ধতিতে ট্রিটমেন্ট করছে বা এতগুলো প্যাথি নিয়ে তারা কাজ করছে, এরকম ডাক্তার পাওয়াটা খুবই সমস্যাজনক বিষয়। তো আমি বলবো এটাই যে আপনারা নলেজ ক্যারি করতে থাকুন, নানান বিষয়ে জানতে থাকুন, কিছু বই পড়তে শুরু করুন মোবাইলটা ছেড়ে, তাহলে পরে আপনারা আস্তে আস্তে এই বিষয়গুলো সম্বন্ধে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ এই জায়গাগুলো বোঝাটা খুব মুশকিলের ব্যাপার। কেমন? এটাকে ওইভাবে দেখে বোঝা যাবে না, এবং মানে এই অ্যাকচুয়ালি এই ডাক্তারদের পাওয়া খুব মুশকিলের ব্যাপার। ঠিক আছে, হাতে গুনে কয়েকজন আছে, এক একটা কাউন্সিল আন্ডারে হাতে গুনে কয়েকজন ডাক্তার আছে, সে ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন করে ডাক্তার হয়তো পড়বে, এরকম। তো ডাক্তারবাবু, শেষ প্রশ্ন এটা, আমাদের শ্রোতাদের জন্য যদি একটা সহজ স্বাস্থ্য পরামর্শ দিতে হয় যা তার আজ থেকেই যা শুরু করতে পারে, সেটি কি হবে? সেটি হলো, আমি এটাই বলবো যে সঠিক সময় ঘুমোতে যাওয়া আর সঠিক সময় ঘুম থেকে ওঠা, এটাই তার মানে এখনকার দিনে এই দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে এটাই আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, যে সঠিক সময় ঘুমোতে যাওয়া আর ঘুম থেকে ওঠা, এটা করলে পরেই ঢের হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শকদের প্রশ্ন যদি আর কি আরো কিছু যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোর ইউটিউব চ্যানেল আছে, তো সেটাও আপনার পিন কমেন্টে পেয়ে যাবেন। এখনকার পর্যন্ত আজকে এত পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন এপিসোডে। নমস্কার। নমস্কার বন্ধুরা।